নতুন বাংলাদেশ হবে মানবাধিকার, বাক স্বাধীনতা ও অন্তর্ভুক্তির, বললেন প্রধান উপদেষ্টা। এখনো গণকবর পাওয়া যাচ্ছে, শহীদদের তালিকা করতে সময় লাগবে, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং অভ্যুত্থানে বুলেট বিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকেই, দিন কাটছে হাসপাতালে। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি সভ্যতা ব্যর্থ। এখন পরিবেশ বান্ধব জীবনধারায় ৩-০ নতুন সভ্যতা গড়তে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন এর উদ্বোধনীতে একথা বলেন তিনি। বিপ্লবোত্তর ১০০ দিন পেরিয়ে সরকার প্রধান ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ হবে মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তির। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। ১৬ বছরের দুঃশাসন পেরিয়ে মাত্র ১০০ দিন আগে নতুন রূপ পেয়েছে এই শহর। এভাবেই ঢাকাকে বিদেশিদের কাছে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বে অব বেঙ্গল কনভারসেশনে ৮ শতাধিক প্রতিনিধিকে নিয়ে শহীদ ও আহত বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। I welcome our international guest to a freshly emerged country. It is the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ নির্দোষ হয়েও ক্ষতিতে পড়েছে, কিন্তু প্রতিটি সমস্যার একটি সমাধান আছে। সেই চেষ্টাই করতে হবে ঐক্যবদ্ধ হয়ে। Let's challenge each other, listen to each other, and dare to imagine a new world with a new lifestyle consistent with environmentally safe planet, and build an economy where fruits of technology, economic growth are shared evenly by all people, not monopolized by privileged few. ৩ দিনের এই সম্মেলনে জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় সবাই মিলে পরামর্শের আহ্বান জানান তিনি। বলেন, চলতি সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। আত্মধ্বংসাত্মক ও সঞ্চয় নির্ভর ছিল এই সভ্যতা, তাই এখন পরিবেশ বান্ধব নতুন সভ্যতা দরকার। This civilization has failed us. We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration, by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs. সবশেষে বিদেশি প্রতিনিধিদের ঢাকা শহর ঘুরে দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কারো অর্থায়ন ছাড়াই শহর জুড়ে নিজেদের স্বপ্ন এঁকে রেখেছেন তরুণরা। Take someone with you when you go to the States who can translate the deep emotions of the youth expressed in Bangla. এই কনভারসেশনের এবারের প্রতিপাদ্য একটি ভঙ্গুর বিশ্ব। এই অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝার জন্য এই উদ্যোগ। এবার ৭৭টি সেশনে আলোচনা হবে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূ রাজনীতি এবং মানবাধিকার প্রসঙ্গে। While the ongoing Russia-Ukraine conflict remains unresolved, the Israel genocide on Palestine is blatantly brutal and inhuman. That the rest of the world is important to stop the tragic decimation of a people. সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আরও সময় লাগবে। এখনও গণকবরের সন্ধান মিলছে, জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে রাজধানীর মানিকমা এভিনিউতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফায়াজ খেলার মাঠ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের প্রতিটি জেলায় স্টেডিয়াম তৈরি করা হবে, প্রয়োজন অনুযায়ী সংস্কার কাজও করা হবে। এছাড়াও ঢাকার মধ্যে দখল হওয়া মাঠগুলো দ্রুতই পুনরুদ্ধার করা হবে, জানিয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন স্থানের স্টেডিয়ামের নাম পরিবর্তন করে স্থানীয় শহীদদের নামে নামকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম হলেও ২৪-এর মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কোনো অনিয়ম হবে না। শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। শারমিন এস মুর্শিদ বলেন, ২৪-এর আন্দোলনে শহীদদের প্রকৃত তালিকা করা হবে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ২৪-এর স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। তারা সবার পাশে আছেন এবং থাকবেন। অনুষ্ঠানে রংপুর বিভাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৪৪ জন পরিবারের সদস্যদের মাঝে ৫ লাখ টাকার অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়। ২০২৪-এ এসে আমরা আমাদের প্রতিটি মুক্তিযোদ্ধা ছেলে মেয়েদের চিহ্নিত করব। এখানে ভুল হবে না। ওই যে ১ লাখ মুক্তিযোদ্ধা আজকে হয়ে গেল ৩ লাখ, সেই অন্যায় আর হবে না। প্রতিটি মুক্তিযোদ্ধাকে আমরা চিহ্নিত করব, প্রতিটি আহত নিহতকে আমরা চিহ্নিত করব। আলো নিভে গেছে অনেকের, অপারেশন করেও গুলি বের করা যায়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে বুলেটের আঘাতে কেউ আংশিক, কেউ বা পুরোটাই দৃষ্টিশক্তি হারিয়েছেন। হাসপাতালের বিছানায় নির্মম দিন কাটছে তাদের। আবুল কালাম আজাদের রিপোর্ট, ছবি তুলেছেন মনিরুজ্জামান। দু চোখের আলো নিভে গেছে তার, দুর্বিষহ হয়ে উঠেছে জীবন। কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারছেন না দুর্জয় আহমেদ। ২০ জুলাই সকালে রেস্তোরাঁয় নাশতা সেরে ফেরার পথে রাজধানীর মেরুল বাড্ডায় গণ অভ্যুত্থানে আহতদের চিৎকার শুনে এগিয়ে যান। সে সময় বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারান তিনি। নেই ট্রাভেল এজেন্সির চাকরিটিও। বিদেশে উন্নত চিকিৎসার খরচ বহনে সবাইকে এগিয়ে আসার আহ্বান তার। গুলিটা আমার বাম চোখ দিয়ে ঢুকে, গুলিটার বর্তমান অবস্থা এইখানে। অনেকদিন হয়ে গেছে, তো আর কিছুদিন লেট হলে দেখা যাবে যে নার্ভগুলো ড্যামেজ হয়ে যাবে। ৩০ লাখ টাকা প্রয়োজন, সেখানে আমি গভর্নমেন্টের কাছ থেকে সহায়তা পেয়েছি মাত্র ৫০,০০০ টাকা। চোখে গুলিবিদ্ধ হয়ে এমন অন্তত ৪১ জন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের বিছানায় কাতরাচ্ছেন। তাদেরই একজন টঙ্গী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ইমরান হোসেন। ছোটবেলায় বাবা মা দুজনকেই হারিয়েছেন বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের এই শিক্ষার্থী। ছাত্র জনতার অভ্যুত্থানে তার এক চোখ গুলি লেগে নষ্ট হলেও অন্য চোখে দেখতে এখন সমস্যা। একটা চোখের যদি আপনার ৫ বার ৬ বার ৭ বার অপারেশন করে ফেলায়, ওই চোখটা কি আর জীবনও থাকে? যার কাছে বড় হয়েছিলাম সেই তারা এখন নিজেই চলতে পারে না। দুর্জয় ইমরানের মতো এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৫০০ জনের চোখ বা এর আশপাশে এখনো গুলি রয়ে গেছে। এর মধ্যে ৪০০ জনের এক চোখ ক্ষতিগ্রস্ত। যেহেতু চোখে বুলেট রয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এর মধ্যে ৩টা অপারেশন অলরেডি হয়ে গেছে। আমার অপারেশন যেটি হওয়ার সেটি হয়ে গেছে। এখন ধরে যেহেতু দেখি নাই, আর মনে না করে দেখতে পাবো। এই স্বাধীন দেশ যে হয়েছে, এক চোখে ভালো মতো দেখতে পারতাছি না যে কিভাবে কি হইতেছে, কোন জায়গায় কি হইতেছে। ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, যারা আর দেখতে পাবেন না এমন ৫০ জনের দুটি চোখই বুলেটে ক্ষতবিক্ষত। চোখের অপোজিট সাইড দিয়ে বের হয়ে হয়তো বোনে গিয়ে এমন একটা জায়গায় বসে আছে, অথবা নার্ভেন এমন একটা জায়গায় বসে আছে, এটা পরবর্তীতে বের করাটা একটা ডিফিকাল্টিস, এবং বের করতে গেলে আরও স্ট্রাকচার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবর দেখছেন। সময় হলো বিরতিতে যাবার, ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। চাকরি জীবনে একদিনও ছুটি নেননি যশোরের শিক্ষিকা সোফিয়া ইয়াসমিন। প্রাণের উচ্ছ্বাসে উদযাপিত হল মণিপুরী সম্প্রদায়ের মহা রাসলীলা। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। ৩১ বছরের চাকরি জীবনে একদিনও ছুটি নেননি, হোক তা অর্জিত কিংবা বার্ষিক। কাটাননি অসুস্থতার ছুটিও। বলছি যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোফিয়া ইয়াসমিনের কথা, যার সততা ও নিষ্ঠায় অনুপ্রাণিত হন
অন্যরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যশোর থেকে ৮-১০ কিলোমিটার দূরে আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়। স্কুলের পাশেই ছিলমপুর গ্রামে সুফিয়া ইয়াসমিনের বাড়ি। ৩১ বছরের শিক্ষকতা জীবনে সরকার নির্ধারিত ছুটির বাইরে বাড়তি একদিনও ছুটি কাটাননি তিনি। তার সহকর্মীরা জানান, নাম ডাকা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লাস দাঁড়িয়ে নেন তিনি। এমন একজনকে সহকর্মী হিসেবে পেয়ে গর্বিত অন্য শিক্ষকরাও। তাদের মতে সমাজের জন্য অনুকরণীয় শিক্ষিকা সুফিয়া ইয়াসমিন। দোয়া করে যান যেন আমরা যেন ম্যাডামের অনুপ্রেরণায় বা ম্যাডামের দেখা দেখিতের জন্য আমরা কিছু সেরকম ধরনের ক্লাস নিতে পারি। ছাত্রছাত্রীর উভয়কে উনি খুব ভালোবাসেন। পরীক্ষার দায়িত্ব হলে দিলে তিনি সেখানেও কঠোরভাবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বে উনি কোনো সময় ফাঁকি দেওয়ার চিন্তা বা কোনো রকম কিছু আমরা খুঁজে পাইনি। ব্যক্তিগত জীবনে অবিবাহিত সুফিয়া ইয়াসমিনের বাবা মারা যান ১৯৯৬ সালের ১ অক্টোবর ও মা মারা যান ২০০৮ সালের ১২ এপ্রিল। ওই দুই দিনও শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত হননি তিনি। জীবনের বেশিরভাগটাই ব্যয় করেছেন শিক্ষার্থীদের কল্যাণে। সহকর্মী যারা শিক্ষকবৃন্দ আছেন তারা আমার উৎসাহিত করে। আমি আমার মনের মাধুরী দিয়ে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলার জন্য আমি চেষ্টাও করেছি এবং সফল হয়েছি। এবং ছাত্রছাত্রীদেরকে আমার নিজের সন্তানের মতোই মনে করি। তারা আমার নিজের সন্ততি। নিষ্ঠার সঙ্গে করা কোনো কাজই বিফলে যায় না। ভবিষ্যতে সুফিয়া ইয়াসমিনের মতো শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। ২০২৫ সালের ৩১ মার্চ অবসরে যাবেন সবার প্রিয় শিক্ষিকা সুফিয়া ইয়াসমিন। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি যাত্রীবাহী বাসের হেলপার খুন হয়েছেন। সকালে সর্দার ট্রাভেলসের বাসের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে হত্যায় ব্যবহৃত চাকুও পাওয়া গেছে। নিহত বাপ্পির বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। বাসটির চালক এনামুল হক জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার দিবাগত রাত ৩টার দিকে যশোর পৌঁছায় বাসটি। এরপর স্থানীয় মনিহার বাসস্ট্যান্ড এলাকার মনিরউদ্দিন পাম্প থেকে জ্বালানি নিয়ে পাম্পের কাছে গাড়ি পার্ক করে রেখে যান চালক। হেলপার বাপ্পি বাসের ভেতরেই থেকে যান। সকালে বাসের ভেতরে বাপ্পির মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন চালক এনামুল। নিহতের কাঁধ ও পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জের সিরাজদি খানে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সকালে ঢাকা মাওয়া মহাসড়কের ওভারব্রিজের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অটোরিকশা চালক মোহাম্মদ আলাউদ্দিনের বাড়ি উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, আলাউদ্দিন গতকাল শুক্রবার এশার নামাজের পর বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। পরদিন সকাল 7:30টার দিকে পথচারীরা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে 999 নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দেশের খবর থেকে আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অন্যতম মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহারাসলীলা। প্রাণের উচ্ছ্বাস, খোল করতাল আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে চলে ঐতিহ্যবাহী এই উৎসব, যেখানে মণিপুরীদের নিজস্ব গায়কী ও অভিব্যক্তির প্রকাশ পায়। অন্যান্য বছরের মতো এবারও মংলা, পিরোজপুর, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলার মণিপুরী অধ্যুষিত জনপদে পালিত হয় এই মেলা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পুণ্য স্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গোপসাগরের তীরে গীতাপাঠ, গঙ্গার পূজা অর্চনা, প্রার্থনা ও স্নান করে দেশ ও জাতির জন্য আশীর্বাদ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার ভোরে শুরু হয়ে শনিবার ভোর রাতে সৈকতে গঙ্গা স্নানের মাধ্যমে শেষ হয় এই উৎসব।
মোংলায় শনিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বীরা দুবলার চরে পূজা শেষে বঙ্গোপসাগরের নোনা জলে পানিতে প্রসাদ ভাসিয়ে নেমে পড়েন স্নানে, যার মধ্য দিয়ে শেষ হল সাগর পাড়ের প্রাচীনতম রাস। হবিগঞ্জের চুনারুঘাটে ছয়শ্রী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে রাসলীলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত 12টা 1 শুরু হয়ে শেষ হয় ভোর 6টা 1। নৃত্যের তালে তালে আর সুগন্ধি ফুলের সুবাসে সব ধর্মের মানুষের মিলন মেলায় পরিণত হয় এই আয়োজন। এদিকে পিরোজপুর মঠবাড়িয়ায় মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী 3 দিনের রাস উৎসব। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।